টর্চের আলোয় বিস্ময়ের ভাব কাটিয়ে একটা প্রাণী হা করল। মুহূর্তের জন্য তার মুখের ভেতরে সাজানো দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। প্রাণীগুলো আমাদের আক্রমণ করবে নাকি? শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা সন্ধ্যা দ্বীপের সোনার ড্রাগন দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন হেরমান আর সুদীপ্তর অভিযান কোমোডোর খোঁজে। তারপর হঠাৎ সারেঙের ঘরের দিক থেকে একজন লোককে হেঁটে আসতে দেখল সুদীপ্ত। মাঝবয়সী, চোখে কালো সানগ্লাস, পরনে নীল রঙের দামি স্যুট। ভদ্রলোক সুদীপ্তদের সামনে এসে বললেন, আমি সালোইন জায়া। আপনারাই তো ওরা দ্বীপে যাচ্ছেন, পরিচয় করতে এলাম। করমদানের জন্য হাত বাড়িয়ে দিলেন। পরিচয় দান ও করমদান শেষ হলে হেরমান জিজ্ঞেস করলেন, আপনি তো ব্যবসার কাজে ওখানে যাচ্ছেন শুনেছি। ওই দ্বীপে আগে কখনো গিয়েছেন? কত সময় লাগবে যেতে? সালোইন বললেন, ওই দ্বীপের পাশ দিয়ে আমি একবার গিয়েছি, কিন্তু নামা হয়নি। বেশ বড় জনমানবহীন দ্বীপ। সন্ধ্যা নাগাদ ওর কাছে পৌঁছে যাব আশা করা যায়। তবে রাতে তো নামা যাবে না, ভোরের জন্য অপেক্ষা করতে হবে। একটু থেমে ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করলেন, আপনারা ওদিকে কেন যাচ্ছেন? কোনো গুপ্তধনের খোঁজে নাকি? হেরমান হেসে বললেন, এদিকে কিছু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে শুনেছি। আমি ইতিহাসে আগ্রহী, সেসব দেখতেই যাচ্ছি। আমাদের দেখে গুপ্তধন সন্ধানী মনে হলো কেন? সালোইন বললেন, অনেকের ধারণা প্রাচীন মন্দিরে গুপ্তধন থাকে। তার খোঁজে অনেকে নানা দ্বীপে ঘুরে বেড়ায়। তারা দুই একটা ভাঙা মূর্তি ছাড়া কিছুই পেয়েছেন বলে শুনিনি। তাই জেনে নিলাম আপনারা সেই গোত্রের কিনা। হেরমান বললেন, না, আমরা সে গোত্রের নই। সালোইন বললেন, আপনারা যখন ইতিহাসে আগ্রহী, নিশ্চয়ই ইন্দোনেশিয়ার প্রাচীন মন্দির প্লম্বানন আর বড়বুদুর দেখেছেন। প্লম্বাননের বৃক্ষ মূর্তি, বড়বুদুরের হাতি আর কোমোডোর লড়াইয়ের পাথর খোদাই কি অসাধারণ, তাই না? হেরমান তার প্রশ্নে সম্মতিসূচক মাথা নেড়ে সমুদ্রের দিকে তাকালেন। সালোইন এরপর আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু কাছ থেকেই কোনো কিছুতে ঘা দেওয়ার শব্দ শোনা যেতেই সকলে কথা থামিয়ে তাকালো। ডেকের ওপর একটা ছোট কাঠের ঘর, তার দরজা তালাবন্ধ, কিন্তু বন্ধ পাল্লা কাঁপছে। ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। সুদীপ্ত বলল, দরজা তো বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতরে কেউ আছে নাকি? কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই জোরে কয়েকবার শব্দ হলো সেখান থেকে। তারপরই ঘরের ভেতর থেকে ভেসে এলো দুর্বোধ্য এক কণ্ঠস্বর। হেরমান বললেন, আরে, এ তো মানুষের গলা। ঠিক সে সময়ে সুদীপ্তরা দেখল ইঞ্জিন ঘরের দিক থেকে লুসেন আসছে। তাকে দেখে সালোইন বললেন, ও ঘরে কাকে বন্ধ করে রেখেছ? লুসেন জবাব দিল, একটা ছেলে, ওর বাপ আছি আমার জাংকে ওকে তুলে দিয়ে গিয়েছে কাজ শেখবার জন্য। ধীবর নাবিকের ছেলেরা তো এভাবেই কাজ শেখে। কিন্তু ছেলেটা জাংকে থাকতে চাইছে না। জাং থেকে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল, তাই আটকে রেখেছি। বুঝলাম। আমরা এখন অনেক দূরে, ও পালাতে পারবে না। তুমি দরজা খুলে দাও। সালোইনের কথায় লুসেন গিয়ে দরজার তালাটা খুলে দিল। অমনি ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত খর্বাকৃত ছেলে। ফুট চারেকও লম্বা নয়, কালচে গায়ের রং, ঝাঁকড়া কালো চুলে, মুখের প্রায় অর্ধেক ঢাকা, তবে কেমন যেন রুক্ষ চেহারা। সুদীপ্ত বিস্মিতভাবে বলল, এইটুকু ছেলে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল? সালোইন মাথা নাড়লেন। ছেলেটিকে একবার স্থির দৃষ্টিতে দেখে নিল লুসেন। তারপর সালোইনকে বলল, আমি যাচ্ছি, হুইল ধরতে হবে। সালোইন সুদীপ্তদের উদ্দেশ্যে বললেন, আমিও এখন যাই।
আমরা একসাথে অন্তত দিন 5 থাকছি, পরে ভালো করে কথা হবে। তারা চলে যেতে ছেলেটা সুদীপ্তদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভয়ে ভয়ে ডেকের এক কোণে গিয়ে দাঁড়ালো। সুদীপ্ত আর হেরমান নিজেদের কথায় ফিরে এলেন। হেরমান বললেন, মিস্টার সালোইনকে প্লাম্বানন আর বড় বুদুর দেখার ব্যাপারে বাধ্য হয়েই মিথ্যে বলতে হলো। ইতিহাসে আগ্রহী অথচ ওই দুটো বিখ্যাত প্রাচীন স্মারক না দেখে আমরা ওরা দ্বীপে ভগ্নস্তূপ খুঁজছি। লোকটা সন্দেহ করত। সুদীপ্ত বলল, কিন্তু ওরাও তো এই দ্বীপেই নামবে। হেরমান বললেন, দ্বীপে নেমে যে যার কাজে দুভাগে ছড়িয়ে যাব, তখন বুদ্ধিমতো কাজ করা যাবে। কিছুক্ষণ গল্প করার পর এক সময় আর ডেকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগলো না সুদীপ্তদের। তারা ঘরে ঢুকলো। 12টা নাগাদ দুপুরের খাওয়া হলে জাঙ্কের দুলুনি আর একঘেয়ে শব্দে ঘুমিয়ে পড়ল সুদীপ্ত। বিকেলে ঘুম ভেঙে ঘরের বাইরে এসে দেখল সুদীপ্ত জাঙ্ক দাঁড়িয়ে পড়েছে। লুসেনের লোকজন নোঙর নামাচ্ছে জলে। আগেই ডেকে দাঁড়িয়েছিলেন হেরমান। সুদীপ্তকে বললেন, লুসেন বলে গেল আজ এখানেই রাত্রিবাস করব আমরা। ওরা দ্বীপ বেশি দূর নয়। দূরে কালো মতন একটা বিন্দু দেখা যাচ্ছে, ওটা একটা দ্বীপ, তার ওপাশেই ওরা দ্বীপ। বিন্দুর মতো দ্বীপটায় ট্রাইবালদের বাস। এ সময় নাকি ওই জায়গা অতিক্রম করা নিরাপদ নয়, তাই ভোরের জন্য অপেক্ষা করতে হবে। সুদীপ্ত তাকালো দূরের দ্বীপটার দিকে। তার মাথার ওপরে সূর্য অস্ত্র যাচ্ছে। সুদীপ্তর চোখ গেল ডেকের কোণার দিকে। সেখানে একইভাবে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। তাকে দেখে বেশ কষ্ট হলো সুদীপ্তর। এতটুকু ছেলে, কতই বা বয়স ওর। ভবিষ্যতের রুজি রুটির জন্য এই বয়সে একলা অন্যের নৌকোয় তুলে দিয়ে গেল ওর বাবা। আলাপ জমাবার জন্য সুদীপ্ত এগিয়ে গিয়ে পিঠে হাত রাখতেই চমকে উঠে মুখ ফেরালো ছেলেটা। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষা বাহাসা। সুদীপ্ত জানে না সে ভাষা। বই দেখে কাজ চালানোর মতো কিছু বাহাসা বাক্য শিখেছেন হেরমান। তিনি বাহাসায় তার নাম জিজ্ঞেস করলেন, কিন্তু জবাব মিলল না। কিছুক্ষণ হেরমানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ছেলেটা দূরের দ্বীপের দিকে আঙুল তুলে দেখালো। তারপর ডেক পেরিয়ে তাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল সমুদ্রের বুকে। ভোরবেলা ঘুম থেকে উঠে সুদীপ্তরা যখন ডেকে পা রাখল, বাতাসে বেশ ঠান্ডা ভাব। সালোইন, লুসেন সহ জাঙ্কের নাবিকেরা সবাই ডেকেই হাজির। নাবিকদের দুজন পাল খাটাতে শুরু করেছে। হেরমান পালের দিকে তাকিয়ে বললেন, কি এবার পালে চলবে? সালোইন বললেন, পুরোটা নয়, কিছুটা। ট্রাইবাল আইল্যান্ড পেরোতে হবে। কুয়াশার জন্য দ্বীপবাসীরা হয়তো আমাদেরকে দেখতে পাবে না। ইঞ্জিনের শব্দ ওদের কানে যেতে পারে। দ্বীপের আদিবাসীরা আদিম, সভ্য মানুষদের পছন্দ করে না। আমরাও দ্বীপের পাশ দিয়ে যাবার সময় ইঞ্জিন বন্ধ করে যাব। সুদীপ্ত বলল, ওই দ্বীপের নাম কি? নামটা অদ্ভুত, অস্কারি অফ গড, অর্থাৎ ভগবানের প্রহরী। ওই দ্বীপ থেকে ওরা দ্বীপের দূরত্ব মাইল 2। আমরা অবশ্য নামব ওরা দ্বীপের উল্টো পাড়ে, নিরাপদ জায়গায়। দ্বীপটার ও নাম কেন জানতে চাইলেন হেরমান। সালোইন বললেন, লোকে বলে 1000 বছর আগে যখন ওরা দ্বীপে মানুষ থাকতো, তখন ওখানে নাকি রক্ষী দল থাকতো।
নামটা অবশ্য সাহেবরা দিয়েছে। পাল খাটানো হয়ে গেল। স্যালোইনের সঙ্গে লুসেন কী সব কথাবার্তা বলে চলে গেল ইঞ্জিন ঘরে। তারপরই জাঙ্ক চলতে লাগলো। ডেকে দাঁড়িয়ে রইল লুসেন সহ সুদীপ্তরা। দ্বীপটা কাছে এগিয়ে আসতে লাগলো। জাঙ্কের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন ঘর থেকে বেরিয়ে এলো লুসেন, হাতে একটা বাইনোকুলার। সেটা তুলে দিল স্যালোইনের হাতে। বাইনোকুলার দিয়ে স্যালোইন দ্বীপের দিকে চোখ রাখলেন। কিছুক্ষণের মধ্যেই দ্বীপের প্রায় কাছাকাছি চলে এলো জাঙ্ক। তারপর দ্বীপটাকে পাশে রেখে এগিয়ে চলল। স্যালোইন আর লুসেনের দৃষ্টি দ্বীপের দিকে। ডেকের কোণ থেকে দুর্বোধ্য ভাষায় চিৎকার শোনা গেল। সুদীপ্ত তাকিয়ে দেখল এক কোণে রেলিংয়ের ধার ঘেঁষে রাখা কাঠের পিপের উপর উঠে দাঁড়িয়েছে সেই ছেলেটা। আঙুল তুলে দ্বীপের দিকে দেখিয়ে উত্তেজিত স্বরে কি যেন বলছে। লুসেন ছেলেটার দিকে এগোলো। হঠাৎ সকলকে চমকে দিয়ে সমুদ্রে ঝাঁপ দিল ছেলেটা। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে চিৎকার করে উঠলেন স্যালোইন। ছেলেটার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে জাঙ্কে তোলো। লুসেন বলল, কিন্তু জাঙ্কার দ্বীপের কাছে নেওয়া যাবে না। অসভ্যরা আক্রমণ করতে পারে, তবে ও পালাতে পারবে না। লুসেন আর সময় নষ্ট করল না। রেলিংয়ের কাছে এগিয়ে গিয়ে সেও লাফ দিল জলে। ছেলেটা অনেকটা এগিয়ে গিয়েছে, ওকে তাড়া করল লুসেন। স্যালোইন জাঙ্কের লোক দুজনকে বললেন, নোঙর ফেলে জাঙ্ক দাঁড় করাও, কাঁচি ধরে থাকবে। ওরা জঙ্কে উঠলেই নোঙর তুলে নেবে। তার কথা মতো কাজ হলো। ছেলেটা মনে হয় বুঝতে পারল লুসেন তার পিছনে রয়েছে। সে গতি বাড়িয়ে দিল। ক্রমশ তারা দুজনেই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। হেরমান আর সুদীপ্ত দেখতে লাগলেন রুদ্ধশ্বাস সেই দৃশ্য। কিন্তু লুসেনের সাথে সাঁতারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না ছেলেটা। লুসেন তাকে ধরে জাঙ্কের দিকে টেনে আনতে লাগলো। তাকে নিয়ে কাঁচি ধরে জাঙ্কে উঠল। ছেলেটা কাঁপছে। লুসেন ধরে ছেলেটাকে তার ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দিল। তারপর ছুটল ইঞ্জিন ঘরের দিকে। ফের ইঞ্জিন চালু হলো। দ্বীপটাকে পাশে রেখে দ্রুত এগিয়ে চলল জাঙ্ক। যতক্ষণ না জাঙ্ক সে দ্বীপের সীমানায় পড়ল, ততক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর মাইল খানেকের দূরে চোখে পড়ল একটা দ্বীপ। স্যালোইন আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই যে ওরা দ্বীপ। দ্বীপটাকে বের দিয়ে অন্য পাশে নামবো আমরা। হেরমান বললেন, ও হঠাৎ ঝাঁপ দিল কেন? স্যালোইন বললেন, জল দেখে ওর বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে। তবে দ্বীপে উঠলে জঙ্গলিরা ওকে মেরে পুড়িয়ে খেত। সুদীপ্ত বলল, এখানে কি ক্যানিবেল আছে নাকি? এদেশের ভিড়নিয়তে আছে। শুনেছি আশকারি দ্বীপের বুনোদেরও নাকি এ ব্যাপারে অরুচি নেই। ওরা দ্বীপ এগিয়ে আসতে লাগলো। সকালের সূর্যের আলোয় চিকচিক করছে সোনালি বালুতট। তার কিছুটা তফাৎ থেকেই শুরু হয়েছে ঘন গাছের জঙ্গল। জঙ্গল এত ঘন যে বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। দিনমানেও সূর্যের আলো মাটি ছুঁতে পারছে না। দ্বীপের কাছে পৌঁছেও জাঙ্ক কিন্তু প্রথমে তটরেখা স্পর্শ করল না। দ্বীপটাকে বের দিয়ে এগিয়ে চলল। দ্বীপে পা রাখার আগে দু দলের কর্মপন্না ঠিক করে নেওয়া দরকার। তাহলে এক দলের জন্য অন্যদের কাজের ব্যাঘাত ঘটবে না। হেরমান বললেন, আমিও কথাটা বলতাম, আপনার পরিকল্পনাটা জানাবেন। স্যালোইন বললেন, আমার কাজ শেষ হতে 3 থেকে 7 দিন লাগতে পারে।
গোটা জঙ্গল ঘুরে ভালো গাছ বাছতে হবে তো। সমুদ্রটের কাছাকাছি তাঁবু ফেলবো। আপনারা আপনাদের মতো কাজ করুন, আর আমরা আমাদের মতো কাজ করব। 3 দিন পর পরশু সন্ধ্যের মধ্যে তাঁবুর কাছে ফিরে আসবেন। তারপর ঠিক করব দ্বীপে থাকার দরকার আছে কিনা। হেরমান বললেন, ঠিক আছে, এটাই ভালো বন্দোবস্ত। সালোইন বললেন, জঙ্গলে তো নামতে যাচ্ছেন, আপনাদের সঙ্গে কোনো হাতিয়ার আছে তো? এই সময়টায় আবার কোমোডো ড্রাগনের ডিম থেকে বাচ্চা বেরোয়। ডিমে তা দেওয়ার ফলে ক্ষুধার্ত থাকে ওরা দূর থেকে মাংসের গন্ধ পায়। ওদের চোয়ালে কত দাঁত আছে জানেন? 60টা। আমার বা আপনার মতো একটা মানুষকে খেয়ে নিতে পারে। হেরমান জবাব দিলেন, ওদের সম্বন্ধে আমিও কিছুটা পড়েছি। এরপর জাঙ্কের একজন লোক এসে সালোইনকে বলল যে লুসেন ওকে ডাকছে। কাজেই সালোইন সেদিকে এগোলেন। সুদীপ্ত হেরমানকে বলল, দ্বীপটায় কিভাবে অনুসন্ধান চালাবেন? হেরমান বললেন, প্রত্নবিদ রিচার্ড প্রাচীন এক ধ্বংসস্তূপের কাছাকাছি প্রাণীটাকে দেখেছিল। ওই জাতীয় ধ্বংসস্তূপ দ্বীপের কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে। আমরা একদিক থেকে শুরু করে গোল হয়ে অনুসন্ধান চালাবো। সুদীপ্ত বলল, আর সালোইন যে হাতিয়ারের কথা বলেছিলেন? হেরমান বললেন, আমার কাছে রিভলভার আছে, ওর চেয়ে বেশি কিছুর দরকার হবে বলে মনে হয় না। সুদীপ্ত চেয়ে রইল ওরা দ্বীপের দিকে। এগোতে শুরু করলো জাঙ্ক থেকে নেমে হাঁটু জল পেরিয়ে পাড়ে উঠল সুদীপ্তরা। জাঙ্কের থেকে সকলেই নামল। সেই ছেলেটার কোমরে দড়ি বেঁধে লুসেন তাকে নামালো। ছোট ছেলেটার চোখ মুখে আতঙ্কের ছাপ। হেরমান পাড়ে উঠে সালোইনকে বললেন, ছেলেটাকে কি লুসেন বেঁধেই রাখবে? আমার দেখতে খুব খারাপ লাগছে। সালোইন বললেন, ব্যাপারটা আমারও খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। এত বড় জঙ্গলে যদি পালিয়ে যায় তাহলে খোঁজা মুশকিল হবে। জাঙ্কের নাবিকেরা জিনিসপত্র সব নামিয়ে ফেলল। সুদীপ্তদের জিনিসপত্র তেমন নেই। 2টো রুকসাক, দিন কয়েকের জন্য কিছু শুকনো খাবার, সামান্য পোশাক, ক্যামেরা, ছুরি, কাগজপত্র আর টুকিটাকি জিনিস। এছাড়া আছে একটা হালকা অথচ মজবুত তাঁবু। তটরেখার কিছু দূর থেকেই শুরু হয়েছে জঙ্গল। সালোইন বাইনোকুলার দিয়ে চারপাশ দেখে নেওয়ার পর সকলে জঙ্গলে ঢুকল। দলের সব শেষে সেই ছেলেটা, আর তার কোমরের বাঁধা দড়ি হাতে লুসেন। জঙ্গলের ভেতর বেশ কিছুটা এগোনোর পর বিশাল একটা গাছের সামনে সালোইনরা থামলেন। গাছটা দেখে অবাক হয়ে গেল সুদীপ্ত। 5 জন মানুষও বের দিয়ে ধরতে পারবে না গাছের গুঁড়িটাকে। সেই গুঁড়ি যেন ওপরে উঠে স্তম্ভের মতো আকাশকে ধরে রেখেছে। সালোইন বললেন, ট্রপিক্যাল রেন ফরেস্টে এ ধরনের বড় গাছ দেখা যায়। তারপর হেরমানের উদ্দেশ্যে বললেন, আমি এখানেই তাঁবু ফেলবো, আপনারা এখানেই ফিরবেন। হেরমান বলল, ঠিক আছে, তাহলে এ কথাই রইল। 3 দিনের মধ্যে ফিরে আসবো আমরা। এরপর সালোইন আর লুসেনের কাছ থেকে বিদায় নিয়ে এগোতে যাচ্ছিলেন সুদীপ্তরা। হেরমান সেই ছেলেটার পাশ দিয়ে যাবার সময় তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না, তোমার সঙ্গে আবার দেখা হবে। তিনি কথাগুলো ইংরাজিতেই বললেন, যা ছেলেটার বোঝবার কথা নয়। কিন্তু সেগুলো বলে তিনি যেই পা বাড়াতে গেলেন, হঠাৎ ছেলেটা হেরমানের কোটের প্রান্তটা কামচে ধরে উদ্ভুট ভাষায় কি বলতে যেন শুরু করলো। হেরমান দাঁড়িয়ে পড়লেন। ছেলেটার কথায় হেরমান বা সুদীপ্তর বোধগম্য হচ্ছে না। সালোইন হেরমানের কোটটা ছাড়াবার জন্য ছেলেটার দিকে এগিয়ে এলেন, কিন্তু সে আরও জোরে চেপে ধরল কোটটা এবং চেঁচিয়ে হেরমানকে কি যেন বলার চেষ্টা করল।
লুসেন এবার চিৎকার করে একটা হ্যাঁচকা টান দিল দড়িতে। সেই টানে হেরমানের কোট ছেড়ে মাটিতে ছিটকে পড়ল ছেলেটা। সুদীপ্ত তাড়াতাড়ি মাটি থেকে তাকে তুলে দাঁড় করালো। হেরমান বললেন, না, ওর মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। ও আমাকে কি বলছিল? লুসেন বলল, তেমন কিছু না, জল দেখে ও ভয় পেয়েছে। আপনারা যাত্রা শুরু করুন। হেরমান বললেন, ওকে বেশি বকাবকি করার দরকার নেই, ঘর বাড়ি ছেড়ে এত দূরে এসেছে তো। ছেলেটা উঠে দাঁড়াবার পর আর কোনো কথা না বলে ফ্যাল করে তাকিয়ে রইল সুদীপ্তদের দিকে। হেরমান আর না দাঁড়িয়ে অরণ্যর ভিতরে সুদীপ্তকে নিয়ে ঢোকবার জন্য এগোলো। হেরমান বললেন, আমার অভিযান এবারে বিফলে যাবে না। মাঝে মধ্যে ভাবতে খুব খারাপ লাগে যে প্রচলিত বিজ্ঞানের চর্চা যারা করেন তারা আমাদের নিয়ে কত হাসাহাসি করে। এ কাজে না আছে টাকা পয়সা আর না আছে খ্যাতি। সুদীপ্ত বলল, তাহলে এ কাজ করেন কেন? হেরমান জবাব দিলেন, বলতে পারো একটা নেশা। সুদীপ্ত বলল, আচ্ছা, এসব জঙ্গলে সত্যিই কি সোনা লুকোনো থাকতে পারে? হেরমান বললেন, প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে সম্পদ লুকিয়ে থাকা অসম্ভব নয়। আসলে এসব নিয়ে নানা মিথ গড়ে ওঠে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে হিন্দু ও বৌদ্ধদের আগমন ঘটে এইসব অঞ্চলে। সুমাত্রা ও জাভা অঞ্চলে গড়ে ওঠে শ্রীবিজয়ী রাজ্য। দ্বাদশ শতাব্দীতে পূর্ব জাভার মজাপাহিত হিন্দু রাজ্যের উত্থান হয়। শ্রীবিজয় রাজ্যের পতন ঘটে। বৌদ্ধদের প্রায় গোটা ইন্দোনেশিয়া কায়েম হয় মজাপাহিত্যের শাসন। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে সুমাত্রায় আরবদের আগমন হয় এবং সেই সঙ্গে শুরু হয় মাজাপাহিতদের শাসন। শেষ পর্যন্ত অবশ্য আরবরাই জয়ী হয়। প্রবাদ আছে আরবদের আক্রমণে। যখন মজাপাহিতদের পতন ঘটতে চলেছে, বড়বুদুরের নির্মাতা শৈলেন্দর বংশীয় বৌদ্ধ রাজাদের বংশধররা ও জবদ্বীপের হিন্দু রাজারা নাকি দীর্ঘদিনের শত্রুতা ভুলে হাতে হাত মিলিয়ে নাকি তাদের কোনো এক অজানা দ্বীপে মন্দিরের মধ্যে লুকিয়ে ফেলেন। আশা ছিল আরবরা চলে গেলে সেসব সম্পদ সব ভাগ করে নেবেন। কিন্তু আরবদের পর একে একে আসেন পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজরা। সময়ের সঙ্গে সঙ্গে নাকি হারিয়ে যায় সেই মন্দিরের ঠিকানা। তবে স্থানীয় লোকেদের বিশ্বাস আজও নাকি অজানা মন্দিরে লুকোনো আছে সেই সম্পদ। সুদীপ্ত আশ্চর্য হয়ে বলল, এত বড় খবর আপনি জানলেন কিভাবে? হেরমান বললেন, প্রত্নবিদ রিচার্ডের লেখা থেকে জেনেছি। কথা প্রসঙ্গে রিচার্ড মন্দিরের গুপ্তধনের মিথের ব্যাপারটা উল্লেখ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গল আরো গভীর হতে লাগলো। টানা ঘন্টা চারেক চলার পর দুপুরের খাবারের জন্য কিছুক্ষণ এক জায়গায় দাঁড়ালেন তারা। ঠিক সেই সময় প্রথম একটা প্রাণী দেখল সুদীপ্তরা। অনেকটা শূকরের মতো দেখতে, বড় প্রাণী, নাকটা সুরের মতো। হেরমান বললেন, ও হলো টেপির। দুপুরের সামান্য কিছু আহারের পর আবার চলা শুরু হলো। কিছু ম্যাকাও গোত্রের পাখিও দেখা গেল এবার চলার পথে। বেলা 4টে নাগাদ হেরমান হিসেব করে দেখলেন জঙ্গলের মধ্যে মাইল 10 পথ পেরিয়ে এসেছে। বললেন, আরো 1 ঘন্টা চলবো আমরা, তারপর তাঁবু ফেলবো। সুদীপ্ত জিজ্ঞেস করল, আপনি যদি সোনালী কোমোডোর খোঁজ পান কি করবেন? তিনি বললেন, তাকে ধরা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তার ভিডিওগ্রাফি করে সভ্য সমাজে হাজির করব। ওর বাসস্থানীয়ও চিহ্নিত করব আমরা, যাতে ভবিষ্যতে লোকজন তাকে চাক্ষুষ করতে পারে। বিজ্ঞানীরা তো আবার চোখে না দেখলে কিছু বিশ্বাস করেন না। আরও কিছুটা চলার পর হঠাৎই যেন থমকে দাঁড়ালেন হেরমান। সুদীপ্ত তাকে বলতে যাচ্ছিল কি হলো,
কিন্তু তার আগেই তিনি আঙুল তুলে কি যেন দেখালেন। সেদিকে তাকিয়েই চমকে উঠল সুদীপ্ত। কিছু দূরে একটা গাছের ফোঁকর থেকে উঁকি দিচ্ছে বিরাট এক মানুষের মাথা। দাঁত বের করে বিরাট মাথাটা যেন সুদীপ্তদের গিলে খেতে চাইছে। তারা এরপর তার দিকে এগিয়ে গেল। পাথরের তৈরি প্রাচীন রক্ষী মূর্তি। গাছের ওপর থেকে নেমে আসা মোটা ঝুড়ির আড়ালে দেহটা এমনভাবে অদৃশ্য যে শুধু তার ভয়ঙ্কর মুখ নজরে আসছে। কালো পাথরের তৈরি রক্ষী মূর্তি, উচ্চতায় প্রায় 15 ফুট হবে। জায়গাটা ভালো করে দেখে হেরমান উৎপল্লরভাবে বললেন, এটা দেখে মনে হচ্ছে প্রাচীন ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছেছি আমরা। হয়তো কোনো তোরণ ছিল এখানে। সূর্য ডুবতে বেশি দেরি নেই, এখানে তাঁবু ফেলা যাক। কাল ভোর থেকে আবার অনুসন্ধান শুরু হবে। মূর্তিটার কিছু দূরে একটা ফাঁকা জায়গা দেখে সুদীপ্তরা তাঁবু খাটিয়ে ফেলল। হেরমানের পরামর্শ মতো শুকনো ডালপালা জোগাড় করে তাঁবু ঘিরে একটা প্রাচীর ও দেওয়াল হলো। ধীরে ধীরে বনে আলো কমে আসতে লাগলো। রাতের খাওয়া সেরে সুদীপ্তরা তাঁবুর মধ্যে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তর চোখে ঘুম নেমে এলো। তখন সম্ভবত মাঝরাত। হেরমানের মৃদু ধাক্কায় ঘুম ভেঙে গেল সুদীপ্তর। হেরমান চাপা স্বরে বললেন, বাইরে কিছু শুনতে পাচ্ছ? সুদীপ্ত কান খাড়া করতেই শুনতে পেল সেই শব্দ। কেউ যেন বাইরে শুকনো পাতা মারিয়ে চলে ফিরে বেড়াচ্ছে। কখনো তাঁবুর কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। কেউ শব্দটা কিছুক্ষণ শোনার পর সুদীপ্তরা তাঁবুর দরজা ফাঁক করে বাইরে উঁকি দিল। চাঁদ উঠেছে। তার আলোয় সুদীপ্তের নজরে পড়ল সেই বিভৎস মুখটা, অরণ্যের প্রাচীন প্রহরী। তাঁবুর দিকে তাকিয়ে যেন এক রহস্যময় হাসি হাসছে। এরপর তারা দেখল মূর্তির পায়ের কাছে গাছের গুঁড়ির নিচে ঘুরে বেড়াচ্ছে দুজোড়া জ্বলন্ত চোখ। পাতা ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে একটা হিসির শব্দও কানে আসছে সেদিক থেকে। হেরমান চাপা স্বরে বললেন, ওগুলো কি অনুমান করতে পারছো? সুদীপ্ত জবাব দিল, হ্যাঁ পারছি। হেরমান টর্চ বের করলেন। তারপর সেই জায়গায় আলো ফেললেন। সুদীপ্তরা দেখল, হ্যাঁ, তাদের অনুমানই ঠিক। সেই আলোর মধ্যে ধরা পড়েছে দুটো জীবন্ত কোমোডো ড্রাগন। উজ্জ্বল আলোয় মনে হয় তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছে। তারা তাকিয়ে আছে আলোর দিকে। মাঝে মধ্যে তাদের শুধু চেরা লম্বা জিভ মুখের বাইরে বের করছে। টর্চের আলোয় তাদের ভাঁটার মতো চোখ জ্বলছে। আকারে প্রাণী দুটো সম্ভবত ফুট 6 হবে। হেরমান বললেন, সম্ভবত খাবার খুঁজতে বেরিয়েছে ওরা। টর্চের আলোয় বিস্ময়ের ভাব কাটিয়ে একটা প্রাণী হা করল। মুহূর্তের জন্য তার মুখের ভেতরে সাজানো দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। সুদীপ্ত বলল, প্রাণীগুলো আমাদের আক্রমণ করবে নাকি? কি হলো এরপর? প্রাণীগুলো কি সুদীপ্তদের আক্রমণ করলো? সুদীপ্তরা কি কোনো বিপদের সম্মুখীন হয়েছে? সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে পরের সপ্তাহে ঠিক এই সময়। আজকের মতো শেষ হলো হিমদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সন্ধ্যা দ্বীপে সোনার ড্রাগন দ্বিতীয় পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।